তাই এখন নাই, কিভাবে ফিরবে? আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি আসলে কখনোই বলিনি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, বরং একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পাঠানো হয়েছে ভারতে। এখন পাঠাতে বাধ্য হয়েছে কেউ হয়তো আমাদের রাষ্ট্রে, এই কারণে যে হেলিকপ্টারটা গিয়েছে দ্যাট ওয়াজ নট ওন বাই দ্য শেখ হাসিনা ইন পার্সন। যে হেলিকপ্টারটা এখান থেকে গণভবন থেকে উড়েছে, সেই হেলিকপ্টারটা এয়ারপোর্টে গিয়ে আর একটা সামরিক প্লেনে তাকে হস্তান্তর করা হয়েছে। বিএনপির লোকজন বলছে যে ওখানে নাকি 46টা ব্রিফকেস চিফকেস সব কিছুতে সে এগুলো সব কাগজপত্র গুছায় নিয়ে গেছে। এই জন্য তো তাকে সময় দিতে হয়েছে। আবার এই যাওয়ার সময় তার যে পদত্যাগপত্র যেটা ছিল সেটা সে জমা না দিয়ে সে ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে গেছিলো, এবং ভ্যানিটি ব্যাগটা চেয়ারের উপর ছিল। হেলিকপ্টারে ওঠার আগে আবার অত্যন্ত ঠান্ডা মাঝে বলছে এই যে আমার এই ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসো, তার এসএসপির লোক গিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে আসছে। তো এই কথাগুলো এখন সংবাদপত্রের মাধ্যমে ওপেন সিক্রেট। এখানে আপনি পালানো বলেন কোথায়? আপনি একটা জিনিস দেখেন, আমি এই যখন উনি কথাগুলো বলছিলেন, ইংরেজিতে একটা শব্দ আছে রিপ্যাট্রিয়েশন। কখনো কখনো আপনাকে পশ্চাৎপর্শ হতে হয়, পশ্চাৎপসরণ যেটাকে বলা হয়, পিছনে তাকাতে হয়। কখনো কখনো জোরে একটা ঘুষি মারার জন্য আপনার হাতকে পেছনে নিতে হয়, বুঝতে পারছেন? এখন কৌশলগত কারণে টোটাল পরিস্থিতিটা এমন একটা জায়গাতে ওই সময়টাতে চলেছিল, ওখানে শেখ হাসিনার জায়গায় হলে আমি যদি হতাম, মঞ্জুভাই হলে হয়তো বুকে সেই টারজানের এর মধ্যে তার হুমকি ধামকি সেখানে যাওয়ার পর রোয়ার যেটাকে বলা গর্জন, উইদিন 24 ঘন্টার মধ্যে সে গর্জন শুরু করেছে। দেখুন, নেতা যারা হয়, মানে নেতার পরাজয়ের সময় বেশিরভাগ নেতা চুপচাপ থাকে, প্রায় সবাই। আর পরাজিত হওয়ার আমরা আপাত দৃষ্টিতে বলি যদি পরাজয় হয়েছে, কিন্তু নেতা যদি গর্জন করতে থাকে, মুভমেন্ট করতে থাকে, ইউ মাস্ট, মানে যাকে বলে আপনি তাকে আহত বাঘ মনে করে যত সতর্ক হবেন তত বেশি আপনার লাভ। তো প্রত্যেক জেলায় কেন, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হওয়ার কথা 23শে জুন উপলক্ষে, তাই না? দ্বিতীয় হচ্ছে, আপনারা এত শক্তিশালী দল, তাহলে আপনাদেরকে যখন আপনাদের গণভবন ঘেরাও করে যখন আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানো হচ্ছে, তখন আপনারা প্রতিরোধ করতে আসেন নাই কেন? আপনাদের এই শক্তি কোথায় ছিল? শক্তি থাকা অবস্থায় কেউ রাস্তায় নামে নাই, ঠিক আছে? এখন ধরেন যারা নামছে, যারা তোরাগোপ্তা মিছিল করছে, আমি তো মনে করি এদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আওয়ামী লীগের যখন শক্তি ছিল এরা কেউ রাস্তায় নামে নাই, ঠিক আছে? বরং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এরা সহযোগিতা করেছে, কারণ তার নিশ্চুপ থাকাটাই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর এখন সে আইসা ধরেন মিছিল করতেছে চোরাগুপ্তা, কখনো কখনো ইউটিউবে একটা ছবি তোলার জন্য বিভিন্নভাবে ছবি দিচ্ছে। দেখেন, এগুলো খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না। আপনি একটা ত্রাস তৈরি করবেন, কিছু বোমা ফাটাবেন, কিছু জায়গায় পুলিশেরও হুমকি দিবেন। রাজনীতিতে একটা নৈতিক শক্তি বলে একটা কথা আছে। আওয়ামী লীগের চরম শক্তি অবস্থায় তাকে পালিয়ে যেতে হলো। কেন হলো? কারণ নৈতিকভাবে সে অধপতিত হয়েছে। আওয়ামী লীগের একটা নেতা দাঁড়ায় নাই। আওয়ামী লীগের যে কয়েকজন নেতা ইন্টারভিউ দিয়েছে, আপনি দেখবেন যে তারা কেউ বোরকা পরে, কেউ কীভাবে অসুস্থ রোগী সেজে কীভাবে পালিয়েছে, এই পালানোর বর্ণনা দিয়েছে। ওবায়দুল কাদেরের বর্ণনা, এই অ্যাডভোকেট সমর রেজাউল করিমের বর্ণনা শুনে আমার খুব অবাক লাগলো। আমি নিজেই বুঝি না, এই এত টকশো করি, এত কিছু করি, আমাকে এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে অভিমুখ কি, তারপর আমাকে 4-5 দিন মুখস্থ করা লাগবে। এখন এই ধরনের মানে অনেকগুলো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা শুনতে খুব ভালো শোনায় এবং মানুষদেরকে বোঝানো যায় হিং সিং ফট। যখন অভিমুখ কথা বলা হয়েছে, আমি তো খুব সুন্দরভাবে বললাম যে অভিমুখ কী, আর উনি যদি সবাইকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা আমরা একটা অভিমুখ রচনা করেছি, আপনাদের মধ্যে বলেন তো, হাত তুলেন, কে কে অভিমুখ বলতে পারেন, হোয়াট ডু মিন বাই দ্য অভিমুখ। আপনি দেখবেন যে সবগুলোর মুখ কালো হয়ে গেছে। এবং এটা একটা ডিপ্লোম্যাটিক কৌশল। আপনি এরকম একটা ইংরেজি বলেন, এরকম একটা শব্দ বলেন যেগুলোর মানে খুব সহসা আপনার মাথায় আসবে না বা আপনার কোনো প্রস্তুতি থাকবে না। তো এরকম একটা অভিমুখ হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করলে এরকম অবস্থা, অভিমুখ কী, কূটনীতিতে আবার অভিমুখ জীবনে তো শুনি নাই। আর এই অভিমুখ, ওনাকে এই অভিমুখ শব্দটা প্রয়োগের জন্য কি আমরা আমেরিকা থেকে এনেছি, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ওনাকে আমরা ধার নিলাম এই শুধুমাত্র একটা অভিমুখ তৈরি করার জন্য? আমাদের তো সেই অভিমুখ, অভিমন্য এই জিনিসগুলো দরকার নাই। আমাদের যেটা দরকার, আমাদের এই মুহূর্তে যেটা দরকার, ইমিডিয়েট সলিউশন। সরকারের প্রায় 1500 প্রকল্প রয়েছে। বিগত 17 বছরের সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, এটা অর্থমন্ত্রী বলেছেন এরকম 1500 প্রকল্পের বেশিরভাগ প্রকল্প আনফিনিশড অবস্থায় রয়েছে এবং না পারছে গিলতে, না পারছে ফেলতে, এরকম কথা বলছে মধ্যপথে। এবং এগুলো সব চীনের। এই প্রকল্পগুলোর অবস্থা কী? এই মুহূর্তে চীনের কাছ থেকে যাওয়ার আগে আমাদের যেটা দরকার ছিল ইমিডিয়েটলি $4 বিলিয়ন অর্থ আমাদের দরকার এই মুহূর্তে, IMF-এর কাছে যেটা চাওয়া হয়েছে। তো সেখানে চীনের কাছ থেকে আমাদের এই যে দ্বিপাক্ষিক ঋণ, এই মুহূর্তে হয় কি, আপনি এই মুহূর্তে আপনার দরকার হলো 1 গ্লাস পানি,
কিন্তু আপনাকে বলা হলো যে 2 দিন থাকো 3 দিন থাকো, তোমাকে পোলাও কুরমা কালিয়া কোপ্তা খাওয়া হবে, এবং এই দেখো আমি একটা অভিমুখ খুলেছি, তুমি যে খাওয়ার জন্য একটা রাস্তার মুখ আমি তৈরি করে ফেলেছি, এই রাস্তা দিয়ে তুমি বাড়ির মধ্যে ঢুকবা, তারপর শেষে সেখানে গিয়ে দেখবো মুরগি জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, সব কিছু হচ্ছে, আপনার মেজাজটা কোন পর্যায়ে থাকবে? তো ওইরকম একটা অবস্থা। তো সেই দিক থেকে ওনার যে আচরণ, ওনার যে কথা, ওনার যে বক্তব্য, সেখান থেকে মনে হচ্ছে যে না, ঠিক আছে, অভিমুখ রচিত হবে, তারপরে শেষে অভিমুখের পর একটা অভিযান শুরু হবে। সেই অভিযান যারা লোকজন আসা না ওখানে যাওয়া, বাংলাদেশে আসছে, আসার পরে উনি বলেছিলেন যে $40 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করা হবে। 40 বিলিয়ন তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে $1 বিলিয়ন চীন বিনিয়োগ করেছে। এখন যে 9 বিলিয়নের কথা বলা হচ্ছে, মানে 40 বিলিয়নে হয় নাই, $9 বিলিয়ন কি হবে? আমার বক্তব্যটা তো এখানে যে কমিটি কোথা থেকে $9 বিলিয়ন কিন প্রজেক্ট দেবে, কে দিবে টাকা? আপনি বলেন, আমাকে বলেন যে এই যে $9 বিলিয়ন কোন খাত থেকে আসবে? চীনা সরকার দেবে বাজেটারি সাপোর্ট, প্রকল্প সাপোর্ট, না কি তৈরি করবে, কোনটাতে করবে? যেখানে আমাদের অনেকগুলো বার্নিং ইস্যু রয়েছে, সেই বার্নিং ইস্যুর মধ্যে সেটা হলো একটা আমরা অভিমুখ তৈরি করলাম, ভবিষ্যতে মানে ওদের মানে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায় কিনা, পানি ম্যানেজমেন্ট করা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে। অথচ এই প্রকল্পের নকশা থেকে শুরু করে প্রতিটা জিনিস তৈরি করে 3D প্রেজেন্টেশন দিয়ে 100% রেডি করে শেখ হাসিনার জমানাতে সরকারের পিছিয়ে পিছিয়ে রীতিমতো ঘুরছে যে আমাদেরকে শুধু অনুমতি দাও, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই জিনিসটা বাস্তবায়ন করব। সেই প্রস্তাব গেল কই? এখন নতুন করে এটা এর কথা থেকে কিছু কথা তো উঠে এসেছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গতবার আওয়ামী লীগ সরকার যখন নির্বাচিত হলো রাতের ভোটে, যে ভোটটা খুবই নিন্দিত হয়েছে সারা পৃথিবীতে, সেখানে আমরা দেখলাম চাইনিজ অ্যাম্বাসেডার আপনার সোনার নৌকা উপহার দিয়েছিলেন। এরপরে শেখ হাসিনা যখন সফর করতে গিয়েছিলেন তখন কিন্তু অনেক আশা নিয়ে গিয়েছিলেন যে সেখান থেকে কিছু স্যাংশন পাবেন বা কিছু গ্র্যান্টস বা লোন কোনো না কোনোভাবে পাবেন, কিন্তু আপনার তো মনে আছে যে উনি মানে ওনার ট্যুর কাটেল করে উনি ফেরত এসেছেন, যেটা বলা হচ্ছে যে আসার পরে তার পতন হয়েছে ইত্যাদি, কপাল পুড়েছে। তো সুতরাং চাইনিজদের আমরা যেটা দেখেছি এবারে, চাইনিজরা সবসময় আমরা দেখতাম যে তারা বাণিজ্যকে প্রাধান্য দিত, অন্য কিছু তাদের কাছে এত গুরুত্বপূর্ণ না। এবারে তাদের যেই কয়েকটা কথা বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, একটা হচ্ছে করিডোরের কথাটা, করিডোরের সাথে আবার রোহিঙ্গা ইস্যুটাকে তারা যুক্ত করে বলেছে যে করিডোর যদি হয় তাহলে রোহিঙ্গা ইস্যুটা তারা সেটেল করার জন্য একটা ইনিশিয়েটিভ নেবে। অ্যান্ড তিস্তা প্রকল্পের বিষয়টা তারা সিরিয়াস লেভেলে মনে হচ্ছে আলোচনা হয়েছে, কারণ আজকেও পার্লামেন্ট, তাদের মুখপাত্র বলেছে, পার্লামেন্টে যেহেতু সরকার খুব দৃঢ়ভাবে তিস্তা ব্যারাজের কথা বলেছে, মনে হচ্ছে যেন চাইনিজ গভর্নমেন্টের সাথে তিস্তা ইস্যু নিয়ে কিছুটা প্রোগ্রেস আছে। আর এর বাইরে আপনার ক্যাশ যে কথাটা বলা হচ্ছিল, কী পেয়েছেন, কী এনেছেন, কী দিয়েছেন, এগুলো তো অ্যাকচুয়ালি মানে চাইনিজদের সাথে এরকম না যে গেলেই উনি একটা মানে গ্র্যান্টস দিয়ে দিবেন, যেটা পররাষ্ট্রমন্ত্রীর কথা বোঝা গেছে যে না, আমরা আলোচনার সূচনা করেছি, এটা একটা গুড স্টার্ট। এবং যেহেতু সেখানে আমি মানে টোটাল বিষয়টাকে বিশ্লেষণ করে যেটা দেখি যে সেখানে প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে, প্রেসিডেন্টের সাথে মিটিং হয়েছে, এবং যে মিটিংগুলো হয়েছে এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের সাথে মিটিং হয়েছে, সেখানে তাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছিলেন। এতে বোঝা যাচ্ছে যে তারা খুব ইম্পর্টেন্স দিয়েছেন, খুবই গুরুত্ব দিয়েছেন আমাদের নতুন নির্বাচিত সরকারকে। আরও একটা জিনিস আমি মনে করি আলোচনায় আনা দরকার, অবজারভেশন আছে, আমি মনে করি এটা যদি বাংলাদেশ চাইনিজদেরকে নিয়ে করতে পারে, এখানে দুটো জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখানে পরিবেশগত বিষয়টা কি হতে পারে, লং টার্মে তিস্তা ব্যারেজের মানে পজিটিভ নেগেটিভ কি দিক কী হতে পারে, কারণ এখানে প্রায় 100 কিলোমিটারের মতো আপনার খনন করার ব্যাপার আছে, গভীর খনন করার, আপনার আরও বেশি মনে হয়। তারপরে আবার দুই পাশে বাঁধ দেওয়ার একটা 100 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়ার ব্যাপার আছে, অনেকগুলো ক্যানেল করার ব্যাপার আছে, সেখানে এক ধরনের কৃষি প্রজেক্ট আকারে নেওয়ার ব্যাপার আছে। তো এগুলোর পরিবেশগত ভূমিকা বা অবস্থা কী হতে পারে সেটা আমাদেরকে গভীরভাবে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার চাইনিজদের সাথে আমরা যে লোনটা নেব, এখানে প্রায় 12 থেকে 15,000 কোটি টাকার প্রজেক্ট সম্ভবত, সেটা সেই লোনটার শর্তগুলো কী? কারণ চাইনিজ লোনের ব্যাপারে সারা পৃথিবীতে একটা ভীতি আছে, অলরেডি শ্রীলঙ্কা, পাকিস্তান তাদের কিন্তু বেশ বেটার এক্সপিরিয়েন্স আছে, এবং সেটার সাথে ইন্ডিয়ান টেনশন কতটুকু আমরা কভার করতে পারবো, এই জায়গাটা আমি মনে করি আজকে পার্লামেন্টে আমরা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে যে একটা ঐকমত্য দেখলাম, এটা যদি স্ট্রংলি হ্যান্ডেল করা যায় আমি এখানে পজিটিভ দিক দেখি। ঠিক আছে, ধন্যবাদ। আরও অনেকগুলো বিষয় আছে সেটা আমি বলবো, কারণ চাইনিজদের এখানে যেটা BRI প্রজেক্ট, তাদের যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা
সেটারই কিন্তু কন্টিনিউশন তারা যে ইঙ্গিতটা দিয়েছে যে মিয়ানমার, বাংলাদেশ এবং চায়না যে করিডোর করার কথা বলেছে, বিজনেস করিডোর করার কথা বলেছে, এটা কিন্তু আগে ভারত সহ অন্তর্ভুক্ত ছিল। কলকাতা বন্দর, কলকাতা, ঢাকা, তারপরে কুম্বিং এবং আপনার মিয়ানমারের এই এখানকার পাশে যে প্রদেশটা আছে এটাকে কেন্দ্র করে। এখন যেহেতু ভারতকে বাদ দিয়ে করা হয়েছে এবং বিআরআই থেকে কিন্তু ভারত নাই, সুতরাং এই জায়গায় বাংলাদেশকে অত্যন্ত স্ট্রং সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে কনক্লুশনে, যে চাইনিজদের এটা এবারের পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক বা বাণিজ্যিক না, এখানের মধ্যে একটা রাজনৈতিক হিংস্র এখানে আছে। বাংলাদেশের জন্য যেহেতু আমেরিকার সাথে একটা চুক্তি আছে, এবারে আর একটা ভালো দিক যেটা আমেরিকার চুক্তিটা নিয়ে, একদিকে কিন্তু আমরা করিডোরের কথা আগেও শুনেছি যে আমেরিকাও কিন্তু করিডোর চায় এবং চায়নাও চাচ্ছে, এবং ওইদিকে ইন্ডিয়া তার চিকেন নেক নিয়ে একটা অস্বস্তিতে আছে এবং তারা রংপুর, অনেকেই শোনা যাচ্ছে আর কি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চাওয়ার হয়েছে, রংপুর বিভাগকেও চাচ্ছে। আসলে আমরা আসলে কোথায় যে পড়ছি আসলে এটা না। আরেকটা জিনিস অনেকে আলোচনায় আনছেন না, আমি একটু মানে করি, এটা রনি ভাই হয়তো বলবেন। আমাদের স্টিল 1000 বড় বড় ইন্ডাস্ট্রি, বড় ছোট মিলিয়ে ইন্ডাস্ট্রি কিন্তু গ্যাস লাইনের জন্য অ্যাপ্লাই করে রেখেছে এবং ইন্ডাস্ট্রি অলমোস্ট ডান, মানে প্রিপারেশন, প্রায় 500 ইন্ডাস্ট্রি কিন্তু রেডি আছে। বড় বড় এর মধ্যে সিটি গ্রুপ 12,000 কোটি টাকা খরচ করে রেডি করে আজকে 10 বছর 4-5 বছর বসে গ্যাস কানেকশন। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের প্রশ্ন আমরা দেখছিলাম যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ফ্যাসিবাদের ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য, এবং আমরা দেখছি সংসদে এক ধরনের কথাবার্তা হচ্ছে, জামায়াত ইসলাম বলছে, এবং তারা বিরোধী পক্ষ হিসাবে সরকারকে সহযোগিতা করতে চাচ্ছে। অন্যদিকে রাজপথও তারা দেখলাম যে বেশ গরম বলা চলে বিপ্লবের কথা বলে। আসলে কি হচ্ছে এই বিপ্লবের, হঠাৎ করে বিপ্লবের হুমকি কেন? 5 আগস্ট তো সেদিন গেল, গণ অভ্যুত্থান বা বিপ্লবের হুমকি কেন? আমি অবশ্য এটাকে হুমকি আকারে দেখি না। রাজনৈতিক বক্তব্য তো অনেক কিছু বলি আমরা বলি না অমুকের গদি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হ্যাঁ, অমুকের চামড়া তুলে নেবো। আমরা রাজনৈতিক বক্তব্যকে অত সিরিয়াসলি, মানে একেবারে টু দ্য পয়েন্ট মিনিং বের করাটা কঠিন। তবে হিস্ট্রি বলে আর কি, একটা গণ অভ্যুত্থান যখন হয় এটার ওয়েভ থাকে নানা ধরনের। ধরুন আমরা যদি গত 2 বছরের ওয়েভ দেখি, ঠিক আছে, একটা ওয়েভ তো হলো প্রফেসর ইউনূসের ক্ষমতা গ্রহণ, সেখানে কিছু ছোট ছোট ওয়েভ ছিল। এরপর ধরেন নির্বাচন একটা ওয়েভ, এখন বিএনপি ক্ষমতা এসেছে। একটা জিনিস আমরা দেখি যে তরুণদের যে উচ্ছ্বাস বা প্রত্যাশা ছিল, তারা যদি দেখে যে ব্যবস্থায় তো কোনো পরিবর্তন আসে নাই, দলীয়করণ, আইনশৃঙ্খলার অবনতি, আর্থিক কেলেঙ্কারি, ব্যাংক বিপর্যস্ত হওয়া, এটা যদি অ্যাজ ওয়েল এজ থাকে এবং একই সাথে যদি বিরুদ্ধ মতের উপর বাধা আসে। আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় 12,000 কোটি টাকার সেবা খাতে ঘুষ দুর্নীতির টিআইবি একটি জরিপ করেছে এবং তারা বলেছে যে পরিবর্তন আসলে আসলো না কোথায় আসলে। না, পরিবর্তন নিয়ে তো যথেষ্ট হতাশা আছে। আমরা কেন মানে সংস্কার হাফ ডান রেখে আমরা কেন নির্বাচনে গেলাম, ঠিক আছে না, এটা নিয়ে তো যথেষ্ট বিতর্ক ছিল। কারণ আমরা দেখলাম যে মানুষ, আপনি যদি সুশাসন রাখতে না পারেন, মানুষ তো আসলে যে এখন বের হচ্ছে নানান খাতে দুর্নীতির কথা বের হচ্ছে এবং বলা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং 12,000 কোটি টাকা সেবা খাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এবং তদন্ত করার কথা বলছেন। আসলে কি দাঁড়ালো, সেই সংস্কার, সেই পরিবর্তন কোথায় গেল? প্রথমত জামাত সভাপতির যে বক্তব্য, কি যেন ওই গণ অভ্যুত্থানের অনিবার্য গণ অভ্যুত্থান বা একটা বিপ্লবের যে ডাক, যে বিপ্লব অনিবার্য এবং ভাইরাস মুক্ত করতে যাচ্ছে, তো এটা অত্যন্ত ইতিবাচক। উনি কিন্তু এটা বিএনপিকে বলেননি। এই কারণ হলো যেভাবে আপা দিল্লি থেকে আসতে চাচ্ছেন, একেবারে ডেট ফিক্সড আপ করে, ডেটটা বলেনি, টাইম ফ্রেমটা নির্দিষ্ট করে ফেলেছেন 2026 এবছরের মধ্যে আসবেন এবং এটা রিটেন, মানে এনডিটিভি আপনি তো জানেন যে কলকাতা না পুরো ভারতবর্ষ না, সারা পৃথিবীতে এখন যে কটা গ্লোবাল মিডিয়া রয়েছে তাদের মধ্যে ভারতের এনডিটিভি লিখিত দিয়েছেন সেখানে। তো সেখানে যে লিখিত উনি গ্যারান্টি দিয়েছেন যে আমি এই 2026-এর মধ্যে আসবো। 2 নম্বর হলো যে এই যে এইবার 23শে জুন তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে আওয়ামী লীগ যেভাবে ভয় দেখালো, যে ভয় সামাল দেওয়ার জন্য সরাসরি সেনাবাহিনী মাঠে নামানো হলো। এরপর প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গাতে মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা যে কর্মকাণ্ড করছে, এটা বিএনপির জন্য, জামাতের জন্য খুবই অসম্মানজনক, অমর্যাদাকর। কোথাও কোথাও তো মাইকে ঘোষণা দিয়ে পিটানো হচ্ছে, মানে আওয়ামী লীগের লোক মাইকে ঘোষণা দিচ্ছে যে আজকে এখানে ধরো পিটানো হবে। এখন এই সমস্ত খবর যখন আসে না, বিশ্বাস করেন পাঞ্জাবি গরম হয়ে যায়। সম্ভবত আপনার পটুয়াখালীতেই বিএনপিকে কোথায় যে হয়েছে আমি জানি না, আমি দেখছি, এটা সত্য হোক মিথ্যা হোক আল্লাহ মাফ করুক। এগুলো শুনলে যারা শুনে তাদের পাঞ্জাবিতে খুব হালকা পোশাকের সময়,
সেই হালকা পোশাক পরার পর আপনার পাঞ্জাবি গরম হয়ে যাবে, মনে হয় যেন ভিতরে একটা মানে চুলা জ্বলতেছে। এখন এই যে মূলত গণ অভ্যুত্থানের ডাক, ফ্যাসিবাদের ভাইরাস নির্মূল করা, মানে আমরা ফ্যাসিবাদের যে মূল অবকাঠামো যারা আছে সেই অবকাঠামোকে এক অংশ জেলে নিয়েছি, আর এক অংশ দেশের বাইরে আছে, আর বাকি যারা এই কাজকর্ম করতেছে জামাতের সভাপতি তাদেরকে আসলে মানে মনে করছে যে এরা হলো ফ্যাসিবাদের ভাইরাস। তো সেই ভাইরাস নির্মূল করার জন্য মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আর একটা গণ অভ্যুত্থান তারা করতে